সারা সপ্তাহের ব্যস্ততার পর একটু নিজের মনকে রিলিফ দেওয়ার জন্য আমরা সবাই ছুটি একটু শান্তির আশায়। আমিও কোনো ব্যতিক্রম নই। তাই আজকে আমি ব্যাগপত্র গুছিয়ে 155 টাকার বাসের টিকিট কেটে বেরিয়ে পড়লাম ভ্রমণপ্রিয় মানুষের সবথেকে প্রিয় জায়গা দীপুদার উদ্দেশ্যে। তো চলো একসাথে দুদিনের জন্য ঘুরে আসি দীপুদার মানে দীঘা থেকে। একটা নতুন সপ্তাহ আর নতুন ঘোরার জায়গার ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। অনেক তো পাহাড় ঘোরা হলো, এবার একটু সমুদ্র সৈকতে যাওয়া যাক। তো আজকে আমার গন্তব্য হচ্ছে দীঘা, আর ঘড়িতে এখন অলমোস্ট বাজে হচ্ছে 11:20, 11:25। আমার বাস হচ্ছে 11:45 সরকারি বাস। আর সরকারি বাস ছাড়াও কিন্তু এখানে ভলভো বাস, ট্রেনেও দীঘা যাওয়া যায়। সবই তোমাদের দীঘা পৌঁছানোর টাইমে বলবো। তো বাসটা এখনও আসেনি, বাস এলে বাসে উঠে তারপরে তোমাদের কথা হচ্ছে। আবার স্ক্রিনে তোমাদের আমি কিছু পপুলার বাস সার্ভিস প্রোভাইডারের নাম দিয়ে দিলাম। এছাড়াও কিন্তু তোমরা অন্যান্য বাস সার্ভিস প্রোভাইডারের নাম পেয়ে যাবে অনলাইন। যদি তোমরা টিকিট বুক করো, তোমরা কিন্তু স্পটে এসেও ওখানে টিকিট বুক করতে পারো। আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা অনলাইন টিকিট বুক করে চলে আসো, যাতে তোমরা হ্যাসেল ফ্রিভাবে ঘুরতে যেতে পারো দীঘার উদ্দেশ্যে। প্রাইভেট বাস ছাড়াও কিন্তু তোমরা সরকারি বাসেও দীঘা ঘুরতে যেতে পারো। তোমাদের টিকিট কাউন্টারটাও দেখালাম, আর বাস কখন কি ছাড়ে তার টাইম টেবিলটা তোমাদের কিন্তু আমি দেখালাম। তোমরা পজ করে সেটা দেখে নিতে পারো। তোমাদের যে প্রাইভেট বাস কোম্পানির নামগুলো বললাম সেগুলো কিন্তু সবই এসি ভলভো বাস, তাই প্রাইস এতটা হাই। আজকে আমি যে সরকারি বাসে যাচ্ছি সেটা কিন্তু নন এসি। আমার ভাড়া পড়লো 155 টাকা পার পারসন। ধর্মতলা থেকে বাস একদম রাইট টাইমে ছেড়ে রওনা দিল দীঘার উদ্দেশ্যে। আর দীঘা পৌঁছতে অন্তত 4.5 ঘন্টার মতো টাইম লাগবে। তো বাস এরপরে দাঁড়াবে হচ্ছে কোলাঘাটে। তো কোলাঘাট পৌঁছতে এখনও টাইম আছে, তার মধ্যে একটু ঘুমিয়ে নিই, কারণ কালকে অনেক জায়গা ঘুরতে হবে। তো কোলাঘাট এলে তোমার সাথে দেখা হচ্ছে। একদম রাইট টাইমে সরকারি বাস ধর্মতলাকে বিদায় জানিয়ে রওনা দিল দীঘার উদ্দেশ্যে। আর তোমাদের আমি স্ক্রিনে বাস ছাড়াও ট্রেনের অপশানও দিয়ে দিলাম, দুখানা ট্রেনের অপশান। কখন কি ছাড়ে, কখন দীঘা পৌঁছায়, কত কী খরচা, সবই তোমাদের স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আর এই ট্রেনগুলো কিন্তু সবই ছাড়ে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। বাস এসে দাঁড়ালো নন্দকুমারে। এখন বাজে হচ্ছে 2টো অলমোস্ট। আমি ভেবেছিলাম যে কোলাঘাটে দাঁড়াবে, কিন্তু কোলাঘাট টপকে চলে এসেছে। সরকারি বাস এমনিতেও জোরে যায়। আর এখন নন্দকুমারে দাঁড়িয়ে রয়েছে, এক কাপ চা খেলাম। এখানে 10-12 মিনিট মতো দাঁড়াবে। তো একটু এখন অলমোস্ট 7-8 মিনিট মতো হয়েছে দাঁড়িয়েছে, আরও 5 মিনিট মতো দাঁড়াবে। তো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে দীঘা পৌঁছে। বাস 10 থেকে 12 মিনিট হল্ট করে আবার পাই করে ছুটতে লাগলো দীঘার উদ্দেশ্যে। আর দীঘা পৌঁছানোর আগে এই গেটটা দেখে বুঝতে পারলাম যে দীঘা পৌঁছাতে আর বেশি সময় বাকি নেই। নির্দিষ্ট সময় থেকে 20 মিনিট আগেই সরকারি বাস আমাদের নামিয়ে দিল ওল্ড দীঘায়। টোটাল আমার টাইম লাগলো দীঘা পৌঁছাতে 4 ঘন্টা 10 মিনিট। ঘড়িতে এখন সময় হচ্ছে 4টে, আর ওখান থেকে ছেড়েছিল বাস অলমোস্ট 11:45, 11:50-এ। ওল্ড দীঘায় আছি এখন। ওল্ড দীঘায় নামিয়ে দিয়েছে অলমোস্ট ওই 3:45-এ, 4টে বলছি কি 3:45-এ নামিয়ে দিয়েছে। তো এখন ওল্ড দীঘার সি বিচে চলে এসেছি, আর চা নিয়ে নিয়েছি, 1 কাপ লিকার চা। তোমরা যদি এখন নামো তো এখানে অনেক চাওয়ালা পেয়ে যাবে, চা খেতে পারবে। এখন তো হোটেলে ঢোকা যাবে না, তাই এখন অলমোস্ট সানরাইজ হবে 6টা নাগাদ। তো সানরাইজের জন্য ওয়েট করছি। তো সানরাইজ দেখে তারপরে যাব হোটেলে। তো আগে সানরাইজ হোক, সেই সানরাইজের ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে আবার। ঘড়িতে এখন সময় হচ্ছে 5:40, আর কিছুক্ষণের মধ্যেই সানরাইজ হবে। তোমাদেরকে ওল্ড দীঘা বিচের কিছু ভিউ দেখাচ্ছি, যে এখানে সানরাইজ দেখার জন্য কত লোক ভিড় করেছে। আর যারা আগে ছিল, কালকে ঘুরতে এসছে বা আজকে যারা নেমেছে, তোমাদের ভিড়টা দেখাচ্ছি। তোমরা দেখো যে কত ভিড়, সবাই শুধুমাত্র সানরাইজ দেখার জন্য এখানে বসে আছে। সানরাইজ কিন্তু এখনো স্টার্টই হয়নি,
তাতেও দেখো ওই সি বিচে কতটা ভিড়, সবাই ওয়েট করছে সি বিচ থেকে একটা অসাধারণ মনোমুগ্ধকর সানরাইজ দেখার জন্য। আমি তো দেখেছি, তোমরা ভার্চুয়ালি সানরাইজটা এনজয় করো। সানরাইজ দেখে আরও এক কাপ গরম গরম চা খেয়ে এবার আমি রওনা দিলাম সি বিচের কাছাকাছি থাকা একটা হোটেল খোঁজার জন্য। হোটেলও পেয়ে গেলাম, হোটেলের ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আর এই হোটেলটা কিন্তু আমি এখানে এসেই খুঁজেছি। এবার চলো আমি দীঘাতে এসে যে রুমটা নিয়েছি সেটা তোমায় দেখিয়ে দিই। এ হচ্ছে রুম, বড়ই বেড আছে, 3 জন শুতে পারবে, আর টেবিল আছে, চেয়ার আছে বসার জন্য, আলমারি আছে, টিভি চলে না, আর এখানে বেসিন আছে, আর বাথরুমটা দেখাই ওয়েস্টার্ন স্টাইল, আর শাওয়ারও আছে চান করার জন্য। তো এই রুমটার ভাড়া পড়লো 600 টাকা। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুমটা, মোটামুটি ঠিকঠাকই আছে, একদিন থাকবো। আর দীঘায় একটা নিয়ম আমি শুনলাম, বললো যে ওনারা যে 2 জন ছাড়া কিন্তু রুমে অ্যালাউ করে না। মানে তোমরা যদি একজন সোলো আসো তাহলে কিন্তু রুমে ওনারা অ্যালাউ করবে না, এটা কিন্তু এখানকার নিয়ম। আর এই রুমটা তোমাদের হয়তো দেখে মনে হতে পারে এরকম কেন রুম। এছাড়াও কিন্তু এই হোটেলে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে ভালো ভালো রুম আছে, যেগুলো 800 থেকে শুরু করে 1400-1500 অব্দি যাবে। ওগুলো কিন্তু এসি, মানে 1400-1500গুলো এসি। তো ওগুলো তোমাদের আর কীভাবে শেয়ার করবো, বা তোমাদের আমি হোটেলের ফোন নাম্বার স্ক্রিনের ডেসক্রিপশনে দিয়ে দেবো। হোটেলটা একদম সি বিচ থেকে 200 পাও হবে না, মানে এতটাই কাছে। সেটা তোমাদের আমি বাইরে তো ভিডিওটা দেখাবো। তো এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে সাইড সিনে বেরোবো। তো আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া জায়গায় তোমার সাথে দেখা হচ্ছে আমার। এদিকে গেলে সি বিচ, আর ঠিক অপোজিটেই এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই যে হোটেলটা, এই হোটেলটাতেই আমি আছি। তো হোটেলটা কতটাই তোমরা দেখতে পাচ্ছ যে সি বিচের কাছাকাছি। ব্রেকফাস্টের অপশান হিসাবে লুচি, পেটাই পরোটা, ইডলি, ধোসা, ডিম টোস্ট সবই ছিল। বাঙালি মানুষ লুচি পেলে কি লুচি ছাড়া যায়? তাই 20 টাকা দিয়ে 1 প্লেট লুচি খেয়ে একটা টোটো দাদার সাথে একটু বার্গেনিং করে বেরিয়ে পড়লাম দীঘার সকালবেলার সমস্ত সাইটসিন করতে। তো চলো প্রথম জায়গায় গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তোমরা তো হয়তো নিউজে শুনেছই যে দীঘাতেও পুরীর জগন্নাথ মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। তো এখন কতটা কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এটাই হচ্ছে জগন্নাথ মন্দির, এটা হচ্ছে নিউ দীঘার কাছাকাছি অনেকটাই। আর তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো তোমরা। অনেকই কাজ হয়ে গেছে। যে দাদার সাথে ঘুরছি আজকে, সেই দাদা বললো যে 2024-এর এন্ডের দিক থেকে এই মন্দিরটা চালু হয়ে যাবে। তো দেখা যাক, মন্দির চালু হলে আবার এখানে এসে তোমাদের পুরো মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। তো এই জায়গাটা এখন কমপ্লিট, তো যাওয়া যাক নেক্সট জায়গায়। আমি দীঘা ঘুরতে গেছিলাম এপ্রিল মাসে, আর এপ্রিল মাসে জগন্নাথ মন্দিরের কাজ এতটাই হয়েছিল, এখন অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে। যখন এই মন্দিরটি উদ্বোধন হবে আর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে, আমি অবশ্যই দীঘা আবার ঘুরতে যাব, আর এই মন্দিরের ওপরে ডিটেলসে কিন্তু ভিডিও বানিয়ে তোমার সাথে শেয়ার করব। এবার আমি চলে এলাম রাধাকৃষ্ণ মন্দিরে। মন্দিরের গর্ভগৃহে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ না, তাই তোমাদের আমি ভেতরে কোন দেবতা আছে কিছু দেখাতে পারলাম না, কিন্তু মন্দিরটি চারদিকে ঘুরে সেই ভিডিও করে তোমার সাথে শেয়ার করলাম। তোমাদের তো রাধাকৃষ্ণের মন্দিরটা দেখালাম। মন্দিরের ভেতরে মানে যে গর্ভগৃহ রয়েছে সেখানে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ না, সেই জন্য দেবতার মূর্তি তোমাদের দেখাতে পারলাম না। আমি নিজে দেখলাম, কিন্তু তোমরা চিন্তা করো না, কারণ সেখান থেকে আমি একটা ছবি কিনেছি, সেই ছবিটার মাধ্যমে তোমাদেরকে ভেতরে কী কী দেবতার মূর্তি আছে সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। মন্দিরের গর্ভগৃহে ভিডিও করতে পারেনি মনে একটা আক্ষেপ ছিল, কিন্তু মন্দির থেকে একটা ছবি কালেক্ট করে
মন্দিরের গর্ভগৃহে কি কি দেবতার মূর্তি আছে সেটা আমি তোমাদের দেখাতে পেরে আমার আক্ষেপটা কিছুটা দূর হলো। রাধাকৃষ্ণ মন্দির ঘুরে এবার আমি চলে এলাম চন্দনেশ্বর মন্দিরে। দীঘা ঘুরতে এসে এবার চলে এলাম উড়িষ্যা রাজ্যে, কারণ এই মন্দিরটি উড়িষ্যা রাজ্যেই অবস্থিত। তো চলো পুরো মন্দিরটি তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। চলো এবার তোমাদের নিয়ে যাই এই মন্দিরের গর্ভগৃহে। তখন দেবতার পুজো হচ্ছিল, তোমরাও ভার্চুয়ালি সেই পুজোটা দেখে নাও। এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে চন্দনেশ্বর মন্দির, ভোলে বাবার মন্দির। আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে মা দুর্গার মন্দির, আর মা দুর্গা মন্দিরের পাশেই রয়েছে এই পুকুরটি। ভার্চুয়ালি ভোলে বাবার দর্শন তো তোমাদের করালাম, এবার মা দুর্গার দর্শনও ভার্চুয়ালি তোমাদের করিয়ে আনি। বাবার কাছে কেউ যদি মানত করে তাহলে এই যে পুকুরটা তোমাদের দেখালাম, এই পুকুর থেকে চান করে দণ্ডি কেটে বাবার কাছে পুজো দিতে যায়। আর কোনো মায়েরা তার সন্তানের জন্য যদি মানত করে, চুল দেবে বলে মানত করে, তাহলে এই পুকুরের সামনে চুল কেটে ন্যাড়া হয়ে এই পুকুরে চান করে বাবার কাছে গিয়ে পুজো দেয়। মা দুর্গা এবং ভোলে বাবার বিগ্রহ ছাড়াও এখানে অনেক দেবদেবীর কিন্তু বিগ্রহ আছে। তো চলো সেই সমস্ত দেবদেবীর বিগ্রহগুলো তোমাদেরকে দেখিয়ে আনি। চন্দনেশ্বর মন্দির ঘুরে এবার রওনা দিলাম উড়িষ্যা রাজ্যে থাকা তালসারি সি বিচ আর লাল কাঁকড়া সি বিচটা ভালো করে ঘুরে দেখার জন্য। তো চলো একসঙ্গে ঘুরে আসি এই দুটো সি বিচ। চলে এলাম তালসারি বিচে। আর এই তালসারি বিচে একটা মানে গুরুত্বপূর্ণ বা একটা ভালো জিনিস হচ্ছে এখানে বোটিং করে লাল কাঁকড়া বিচে যাওয়া যায়। তো চলো তোমাদের বোটিংটা দেখাই, আর লাল কাঁকড়া বিচে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে আবার। তালসারি বিচে কিন্তু বোটিংয়ের অপশানও আছে, আর বোটিংয়ের অপশান যেই দেখেছি, বোট চড়ার লোভ সামলাতে না পেরে 100 টাকা পার পার্সন বোটের ভাড়া দিয়ে তালসারি বিচ থেকে রওনা দিলাম লাল কাঁকড়া বিচের উদ্দেশ্যে। যেহেতু তখন ভাটা চলছিল, জল কম ছিল, তাই তালসারি বিচ থেকে লাল কাঁকড়া বিচে পৌঁছাতে আমার ওই 5 থেকে 6 মিনিট সময় লেগেছিল। লাল কাঁকড়া বিচে তো পৌঁছে গেলাম। তো চলো এই পুরো লাল কাঁকড়া বিচটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। তোমাদের তো যতটা পারলাম শেয়ার করলাম, অনেকটা দূর থেকেই দেখিয়েছি। এই যে গর্তগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু লাল কাঁকড়ার গর্ত। যেই পায়ের আবার দূর থেকে পাচ্ছে টুক করে এর মধ্যে ঢুকে যাচ্ছে। আর যতটা পেরেছি তোমার সাথে শেয়ার করেছি। তো চলো এবার এই লাল কাঁকড়া বিচ থেকে আবার ওখান থেকে বোট করে তালসারি বিচের দিকে যাই। তালসারি সি বিচ আর লাল কাঁকড়া সি বিচ তো আমিও ঘুরলাম আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম, আর বোটিংও তো করলাম। এবার আমি চলে এলাম উদয়পুর সি বিচে। ইউটিউবে বা লোকমুখে তো আমি অনেক শুনেছি যে এই উদয়পুর সি বিচ হচ্ছে মিনি গোয়া। তো দীঘায় ঘুরতে এসে গোয়ারও একটু ভাইব নিয়ে নিই, আর তোমাদেরকেও ভার্চুয়ালি একটু গোয়ার ভাইব দিয়ে দিই। তালসারি বিচে যখন ঘুরতে গেলাম, ওখানে গিয়ে কিন্তু এত জনসমাগম দেখতে পাইনি। যেই আমি উদয়পুর সি বিচে এলাম, এখানে এসে এত জনসমাগম দেখেই বুঝতে পারলাম যে এই উদয়পুর সি বিচ কেন এত ফেমাস, আর এই জায়গার কেন নামকরণ দেওয়া হয়েছে মিনি গোয়া। ঘুরে দেখলাম উদয়পুর সি বিচ। ইউটিউবে যা দেখেছি যে মানে আমাদের পশ্চিমবঙ্গের মিনি গোয়া উদয়পুর, যে সেটা দেখেই বুঝতে পারলাম। কারণ ওখানে ভিডিও অল্পই করেছি, অল্পই শেয়ার করেছি, কারণ ওখানে ওগুলো এনজয় করছে বা বিভিন্ন রকম জল খাচ্ছে, সেগুলো আমি ভিডিও করে দেখাতে আমার নিজের আনকমফোর্টেবল হয়েছে। সেই জন্য আমি করিনি, যতটা পেরেছি দেখিয়েছি। কারণ তাদের স্বাধীনতা, তাদের এনজয়মেন্টে আমার হস্তক্ষেপ করার আমি কেউ হই না।
সো অল্প ভিডিও করেছি, তো আমি বাইরে চলে এসে এই 30 টাকা দিয়ে 1 গ্লাস আখের রস নিয়েছি, এটাই খাচ্ছি। তো এটা খেয়ে আর আরেকটা সাইট সিন পয়েন্ট বাকি আছে, সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। উদয়পুর সি বিচ দ্য মিনি গোয়া ভালো করে ঘুরে দেখে এবার আমি রওনা দিলাম ওশিয়ানা সি বিচের উদ্দেশ্যে। চলে এলাম ওশিয়ানা সি বিচে, আর এই সি বিচের সামনে পৌঁছানোর জন্য কিন্তু 50 থেকে 60টা সিঁড়ি অতিক্রম করতে হবে। তো চলো এই 50 থেকে 60টা সিঁড়ি অতিক্রম করে আমি পৌঁছাই সি বিচের সামনে, আর পৌঁছে পুরো সি বিচটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। চলে এলাম ওশিয়ানা সি বিচের একদম সামনে। উদয়পুর সি বিচে আমি ছিলাম 15 মিনিট, আর 15 মিনিট থেকেই আমার কান কিন্তু ঝালাপালা হয়ে গেছিল। কিন্তু এই ওশিয়ানা সি বিচে এসে চারদিকে এত নিস্তব্ধতা আর এত সুন্দর পরিবেশ, সত্যি কথা বলতে আজকে যে কটা আমি সি বিচ ঘুরলাম সব থেকে সুন্দর হলো এই ওশিয়ানা সি বিচ। এই ওশিয়ানা সি বিচ ঘুরে দীঘার সকালের সমস্ত সাইট সিন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আর এই সমস্ত সাইট সিন করতে আমার খরচা পড়লো 600 টাকা। আর এই 600 টাকার মধ্যে কিন্তু পার্কিং খরচা ইনক্লুড আছে। আর যে দাদার সাথে আমি সাইট সিন করলাম তার ফোন নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু সেই দাদাকে কন্ট্যাক্ট করে দীঘার সমস্ত সাইট সিন কিন্তু করতে পারো। তোমাদের যে থালিটা দেখালাম মিলটা, এটা হচ্ছে কাতলা মিল, আর এটার দাম নিল হচ্ছে 150 টাকা। তো কোয়ান্টিটি ঠিকঠাকই আছে। এবার এতক্ষণ সাইট সিন সব করলাম, এবার খাবার পালা, খেয়ে দে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলে সাইট সিন করবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার বিকেলে যখন সাইট সিন করতে বেরোবো তখন তোমার সাথে আবার দেখা হবে। ভাতে মাছে বাঙালি, তাই কাতলা থালে দিয়ে ভালো করে পেট পুজো করে চলে এলাম হোটেলে, কারণ একটু রেস্ট নিতে হবে, বিকেলবেলা বেরোতে হবে। দীঘার অনেক কটা সাইট সিন পয়েন্ট এখনও বাকি আছে, সেগুলো ঘুরতে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ হলো। পরের সপ্তাহে তোমাদের জন্য নিয়ে আসছি বিকেলে দীঘায় কোথায় কোথায় ঘুরলাম আর ডে 2তে দীঘায় কোথায় ঘুরলাম সেই ভিডিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কিছু কোয়ারি থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করো। আর এই সপ্তাহের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরের সপ্তাহে তোমাদের জন্য নিয়ে আসছি দীঘার দ্বিতীয় পর্ব। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।